আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ দুপুর সকলকে। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদের যে বিগত অধ্যায়গুলো পড়ানো হয়েছে আজকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? কারণ আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করা হয়েছে বা অধ্যায়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ কিছু সৃজনশীল এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? পদার্থের ওয়ালাইকুম সালাম। ওকে, তোমরা প্রশ্নগুলো শুনবে মনোযোগ সহকারে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে ওকে, লেড এর প্রতীক কি দেখি বলো। লেড কে আমরা কি দ্বারা প্রকাশ করি? লেড এল ই বলো, পি বি দ্বারা নাকি পি ডি দ্বারা? নামটা হবে হ্যাঁ বলো, পি বি। পি বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আনসার গুলো ঢেকে রাখতে হবে। হ্যাঁ ঢেকে রাখছি আমি। হয়েছে, আমি এখানে অ্যারো চিহ্ন যেটা আছে সেটা দিয়ে ঢেকে রাখবো, তোমরা উত্তরটা না দেখে দেওয়ার চেষ্টা করবে। ল্যাটিন নাম থেকে সৃষ্ট প্রতীক কোনটা ল্যাটিন নাম থেকে এসেছে দেখি বলো। সোডিয়াম, ক্যালসিয়াম, কপার। ল্যাটিন নাম থেকে সৃষ্ট প্রতীক সোডিয়াম, কপার, ক্যালসিয়াম। তোমরা আমার কথাটা শুনে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমরা ল্যাটিন নাম থেকে কোন প্রতীকটা এসেছে? গ। কোনটা কোনটা? সোডিয়াম, ক্যালসিয়াম, কপার। তাহলে এই তিনটার মধ্যে কোন দুইটা হবে? ম্যাম সোডিয়াম আর কপার। সোডিয়াম আর কপার। বাকিরা কি একমত ওর সাথে সোডিয়াম কপার হবে? সোডিয়াম ল্যাটিন নাম থেকে সৃষ্ট, এখানে কিন্তু ক্যালসিয়াম আর কপার, ক্যালসিয়াম আর কপার না, সোডিয়াম আর কপারটা আসছে কোত্থেকে? ল্যাটিন নাম থেকে। আমরা সোডিয়াম এবং কপার যে ধাতুগুলো আছে সেগুলো ল্যাটিন নাম থেকে এগুলো মূলত নেওয়া হয়েছে, ঠিক আছে? এরপরে বলো, স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়? স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়? স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়? মৌলিক কণিকা নাকি পরমাণু নাকি অণু? স্থায়ী কণিকা যখন আমরা জানি স্থায়ী কণিকা বলতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা হলো স্থায়ী কণিকা। এগুলো মৌলিক কণিকা। মৌলিক কণিকা। আর বাকিরা মৌলিক কণিকা হবে, এটা শিওর তোমরা? ম্যাম পরমাণু হবে মনে হয়। পরমাণু। স্থায়ী কণিকা একত্রিত হয়ে অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটার সমন্বয়ে কিন্তু পরমাণুটা গঠিত হয়, ঠিক আছে? এখানে আমরা মৌলিক কণিকা বলবো না, স্থায়ী কণিকা একত্রিত হয়ে পরমাণু গঠন করবে। এর পরবর্তীতে আমি আরেকটা বলছি তোমাদের, ইলেকট্রনের প্রকৃত আদান কত? আমি কিন্তু প্রশ্ন এখানে স্ক্রিনে যেগুলো আছে এগুলো না, আমি আমার তো করে তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা একটু প্রশ্ন মন দিয়ে শুনবে। ইলেকট্রনের প্রকৃত আদান কত? 1.6 into 10 to the power 20 coulomb নাকি 1.8 into 10 to the power inverse 19 coulomb? ম্যাম গ নামটা হবে -1.60 into 10 inverse 19 কুলম্ব। -1. গ নামটা হবে মাইনাস। হ্যাঁ গ নাম্বার -1.60 into 10 to the power inverse 19 coulomb। আমরা জানি ইলেকট্রনের প্রকৃত আদান হলো কি মাইনাস নেগেটিভ চার্জ বিশিষ্ট, সেক্ষেত্রে 1.60 into 10 to the power 9 কুলম্ব হবে। এরপরে দেখো, ইলেকট্রনের পঞ্চম সেলে উপস্থর সংখ্যা কয়টি থাকে? ইলেকট্রনের পঞ্চম, অর্থাৎ আমরা জানি অনেকগুলো সেল থাকে ইলেকট্রনের চারপাশে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেরকম পঞ্চম নাম্বার সেলে উপস্থর সংখ্যা কয়টি?
3 4 5 6। পঞ্চম সেলে আমরা উপস্তর কয়টি পাই? ছয়টি। বাকিরা? ইলেকট্রনের পঞ্চম সেলে উপস্তর সংখ্যা কয়টি? হ্যাঁ, 5টি। 5টি। কেউ বলেছে 6টি, কেউ বলেছে 5টি। এখানে হবে 6টি। পঞ্চম সেলে উপস্তর সংখ্যা কয়টি হবে? 6টি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, আমরা যখন পঞ্চম সেলে যাব এখানে উপস্তরের সংখ্যা পাবো 6টি। এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন তোমাদেরকে করা হচ্ছে যে কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আদানের পরিমাণ পরমাণুর সংখ্যা প্রকাশ করলে কোনটি দ্বারা প্রকাশ করা হবে? আমরা কিভাবে এটাকে প্রকাশ করব? এক্স এ জেড দ্বারা, নাকি উপরে জেড হবে, নাকি নিচে এ হবে? এখানে কিছু সংকেত আছে, তোমরা একটু খেয়াল করো কোনটা হবে। কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা আদানের পরিমাণ এবং পরমাণুর সংখ্যা দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে এখানে যে 4টা প্রতীক 70 নাম্বার যে এমসিকিউটা আছে সেটার উত্তর কি হবে? ভর সংখ্যা এটা উপরে হবে আর জেড পারমাণবিক সংখ্যাটা নিচে হবে। আর এক্স হবে উপরে, ক নামটা হবে। হ্যাঁ, ক নাম্বারটা। হ্যাঁ, বাকিরা কি একমত আছো ওর সাথে যে ক নাম্বারটাই হবে? হ্যাঁ হাবিব, ঠিক আছে এটা? ওকে, তাহলে এখানে আরো কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এখানে। এরপরে এখানে দেখো, কেমোথেরাপিতে কি পদার্থ ব্যবহৃত হয়? হ্যাঁ বলো, কেমোথেরাপিতে কি পদার্থ ব্যবহৃত হয়? মৌলিক নাকি তেজস্ক্রিয়? এরপরে আরো অপশন আছে যৌগিক, নিউক্লিয়। কোন পদার্থটি ব্যবহার করা হয় কেমোথেরাপিতে? ক্যান্সার রোগ নিরাময়ের জন্য এক ধরনের থেরাপি দেওয়া হয় যেটা হলো কেমোথেরাপি। তেজস্ক্রিয় পদার্থ আমরা জানি। হ্যাঁ, ওকে, গুড, তেজস্ক্রিয়। অর্থাৎ কেমোথেরাপির ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থটা ব্যবহৃত হয়। এরপরে ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য কোনটি ব্যবহার হয়? এখানে তোমরা একটু লাস্ট অপশনটা একটু দেখো, কোবাল্ট, কপার, আয়োডিন। কোনটা হবে? কোবাল্ট, ক্রোমিয়াম, আয়োডিন। ক্যান্সার কোষ কলাকে ধ্বংসের জন্য কোনটি ব্যবহৃত হয়? ম্যাম কোবাল্ট হবে ক নামটা। কোবাল্ট 60। কোবাল্ট 60টা ক্যান্সার কোষ কলাকে ধ্বংস করার জন্য কোবাল্ট 16টা ব্যবহৃত হয়ে থাকে। এর পরবর্তীতে দেখো, হাইড্রোজেন আইসোটোপ। এখানে যে বলছি হাইড্রোজেনের আমরা জানি 7টা আইসোটোপ আছে, তার মধ্যে 3টে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে আমরা জানি। হাইড্রোজেনের আইসোটোপ গুলোর নাম কি তোমাদের মনে আছে? যদি মনে থাকে একটু বলো হাইড্রোজেনের আইসোটোপ গুলোর নাম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হ্যাঁ, প্রোটিয়াম, ট্রিটিয়াম, ডিউটেরিয়াম, এগুলো হলো হাইড্রোজেনের আইসোটোপের নাম। তাহলে এক্ষেত্রে তোমাদের 3টা অপশন আছে, তোমরা একটু খেয়াল করো। 77 নাম্বার যে প্রশ্নটা আছে এমসিকিউতে, হাইড্রোজেনের আইসোটোপ, সেখানে হাইড্রোজেনের নিউট্রন একটি, প্রোটন একটি। এই কথাটা কি সত্য নাকি ডি এ? অর্থাৎ ডিউটেরিয়ামে একটি নিউট্রন, ইলেকট্রন একটি, আবার ট্রিটিয়ামে ইলেকট্রন একটি, নিউট্রন 2টি। এই 3টা অপশনের মধ্যে কোনগুলো হবে হাইড্রোজেনের আইসোটোপের ক্ষেত্রে? গণং। হ্যাঁ, বাকিরা কোনটা, কোন দুই অপশন হবে এখানে? এটা কি ঠিক আছে? ও বলছে গ নাম্বার। অর্থাৎ ডিউটেরিয়ামে নিউট্রন থাকবে একটি, ইলেকট্রন একটি, আর ট্রিটিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন একটি, নিউট্রন 2টি। হ্যাঁ বলো হাবিব, বলো 77 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? এখানে ঠিক আছে কি গ নাম্বার অপশনটা, যে গ। ওকে, তাহলে তোমরা গ বলেছো, ঠিক আছে। এবং আমরা উত্তরও দেখতে পাচ্ছি গ নাম্বার। ডিউটেরিয়ামে নিউট্রন একটি থাকে, ইলেকট্রন একটি থাকে। ট্রিটিয়ামের ক্ষেত্রে একটি ইলেকট্রন, কিন্তু নিউট্রন ওখানে 2টা থাকে। এরপরে পৃথিবীর বয়স কোনটা দ্বারা নির্ধারণ করা হয়? দেখি বলো, পৃথিবীর বয়স কোনটি দ্বারা নির্ধারণ করা হয়? কার্বন, হ্যাঁ, কার্বন 12, কার্বন 15, কার্বন 17, কার্বন 14। কোনটি দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়?
C14. C14 হ্যাঁ বাকি ঠিক আছে C14 হ্যাঁ ইকরা দীপান্বিতা উত্তরটা কি ঠিক আছে? পৃথিবীর বয়স নির্ধারণের জন্য C14 ব্যবহৃত হয়। তাহলে পৃথিবীর বয়স নির্ধারণের জন্য আমাদের গ নাম্বারে যে অপশনটা আমরা দেখছি C14 ব্যবহৃত হয়। এর পরবর্তীতে আমি আরেকটা প্রশ্ন করছি তোমাদেরকে। ফসফরাস 32 আইসোটোপ ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? আমরা ফসফরাস 32 আইসোটোপটা ব্যবহার করি চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে। কোন ক্ষেত্রগুলোতে ফসফরাস 32 আইসোটোপ ব্যবহৃত হয়? চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে, কৃষি ক্ষেত্রে। ম্যাম চিকিৎসা ক্ষেত্রে আর কৃষি ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে আর কৃষি ক্ষেত্রে। গুড। হ্যাঁ তোমাদের উত্তরটা হয়েছে যে চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে আমরা ফসফরাস 32 ব্যবহার করে থাকি। এর পরবর্তীতে একটা প্রশ্ন বলছি যে থাইরয়েড গ্রন্থির কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে কোনটি? আয়োডিন, সিজিয়াম, আয়োডিন 131। 131 এখানে দুইটা দেওয়া হয়েছে অপশন, একটু ভালো করে তোমরা খেয়াল করবে যখনই একাধিক মানে একই মৌলে এগুলো বিভিন্ন পারমাণবিক সংখ্যা দিয়ে দেওয়া হবে। একটা এখানে আয়োডিন 131 আছে আবার 125 আছে, এক্ষেত্রে 131টা থাইরয়েড গ্রন্থির কোষগুলো বৃদ্ধিতে প্রতিহত করে। ঠিক আছে, এর পরবর্তীতে জি ম্যাম। হ্যাঁ কোবাল্ট 60 কেন ব্যবহৃত হয়? কোবাল্ট 60 কি কাজে ব্যবহার করা হয়? ক্যান্সার কোষ ধ্বংস করতে, ক্যান্সার কোষ ধ্বংস করতে, খাদ্যদ্রব্য সংরক্ষণে। ক্যান্সার কোষ ধ্বংস এবং খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে কিন্তু কোবাল্ট 60 ব্যবহৃত হয়। যারা উত্তর দিয়েছো তাদেরকে ধন্যবাদ। এর পরবর্তীতে দেখো এটা হলো পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে কিছু এমসিকিউ তোমাদেরকে জিজ্ঞাসা করব। কোবাল্ট 48 পর্যায় সারণী কোন গ্রুপের মৌল? কোবাল্ট লিখিনি এখানে ক্যাডমিয়াম, সিডি ক্যাডমিয়াম। হ্যাঁ ক্যাডমিয়াম 48 পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল? হ্যাঁ বলো কোন গ্রুপের মৌল? 2, 12, 14, 4 পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল ক্যাডমিয়াম 48? মিস 12। হ্যাঁ বাকিরা 12 সকলে সম্মত আছো? তাহলে ক্যাডমিয়াম 48 পর্যায় সারণী দেখবে তোমরা, পর্যায় সারণী খুললে সেখানে গ্রুপ 12 গ্রুপের মৌল ক্যাডমিয়াম 48 হলো। ঠিক আছে, এর পরবর্তীতে অভিজাত ধাতু কোনটি? অভিজাত ধাতু সোনা, তামা, লোহা, সীসা কোনটাকে আমরা অভিজাত ধাতু হিসেবে চিনি? অভিজাত ধাতু সোনা, তামা, লোহা, সীসা। হ্যাঁ গোল্ডকে মূলত অভিজাত ধাতু হিসেবে জানা হয় এবং হ্যাঁ কারণ প্রাচীনকাল থেকে এটা মানুষ কি এটাকে সৌন্দর্যের জন্য অর্থাৎ অভিজাত ধাতু হিসেবে অনেক প্রাচীনকাল থেকে সোনাটা ব্যবহৃত হয়ে আসছে। এরপর পর্যায় সারণী পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে? পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে? 1913 সালে। 1913 সালে। হ্যাঁ ঠিক আছে, বাকিরা পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে? 1913 সালে। 1913 সালে। কে আবিষ্কার করেছেন পারমাণবিক সংখ্যা? হ্যাঁ মোসলে। এরপরে আয়রন, কোবাল্ট, নিকেল পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত? আয়রন, কোবাল্ট, নিকেল পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম? হ্যাঁ তোমরা কি প্রশ্নটা শুনতে পেয়েছো? আয়রন, কোবাল্ট, নিকেল কত নাম্বার গ্রুপে, কত পর্যায়ে পাবো আমরা এটাকে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম?
চতুর্থ, গুড। চতুর্থ। হ্যাঁ, আয়রন, কোবাল্ট, নিকেল পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থিত। আচ্ছা, এ পর্যন্ত টোটাল কতটি মৌল আবিষ্কৃত হয়েছে দেখি বলো। অপশন গুলো আমি বলছি একটু, 109, 114, 90টি, 118টি। 118টি। কিন্তু যদিও অনেক সময় অপশন থাকবে না থাকলে, মানে 118টি যদি না থাকে, এটার কাছাকাছি যে সংখ্যা, যেমন আমরা এখানে দেখছি যে 114টি, অর্থাৎ যদি সঠিক উত্তরটা অনেক সময় কি করা হয়, কাছাকাছি কোনো সংখ্যা দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা ওই অপশনগুলোই দাগাবে, যে এখানে 114টি আছে, এই 114টার কথাই টিক মার্ক দিয়ে দিলে হবে। এরপরে টেরুলিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 52 হয়, সেটা পর্যায় সারণীর কোন জায়গায় তার অবস্থান? টেরুলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 52, তাহলে তার অবস্থান কোথায় পর্যায় সারণীতে? টেরুলিয়াম পারমাণবিক সংখ্যা 52, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট টেরুলিয়াম, এটার অবস্থান পর্যায় 16 নাম্বার গ্রুপে। হ্যাঁ, বাকিরা ঠিক আছে? ও যে 16 নাম্বার গ্রুপে বললো। জি ম্যাম। ওকে, এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন, ম্যাগনেসিয়াম 12 মৌলটির পর্যায় সারণীর নির্দিষ্ট স্থানে অবস্থানের ক্ষেত্রে কোনটির ভূমিকা রয়েছে দেখি বলো। এখানে যে 12 ম্যাম কত নম্বর এটা? এটা 104 নাম্বার। ম্যাগনেসিয়াম 12 মৌলটির সারণীতে নির্দিষ্ট স্থানে অবস্থানের ক্ষেত্রে কোনটির ভূমিকা রয়েছে? সেটা কি পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, নাকি ভরের উপর, নাকি ইলেকট্রন বিন্যাসে? ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, বাকিরা সম্মত আছে, সকলে বলছো কি ইলেকট্রন বিন্যাস? পারমাণবিক সংখ্যা, একজনে বলেছো পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। এটা মূলত হবে যে ম্যাগনেসিয়াম 12। হ্যাঁ বলো। পারমাণবিক সংখ্যা এটা ভরের না, এটা ইলেকট্রন বিন্যাসের উপর। কারণ আমরা জানি যে তোমাদেরকে যদি আমি একটা পারমাণবিক সংখ্যা বলে দিই, সেক্ষেত্রে তোমরা কিসের উপর ভিত্তি করে এটার অবস্থানটা বলবে দেখি বলো তো? যখনই তোমাদের একটা ইলেকট্রন বিন্যাস, এই কারণে এখানে অপশনটা হবে ইলেকট্রন বিন্যাস। কারণ যখনই একটা পারমাণবিক সংখ্যা তোমাদেরকে বলা হয়, আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে এটার কোন পর্যায় সারণী কোন নাম্বার অবস্থানে অবস্থিত, তখন তোমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস করে দেখো, সহজে এটার গ্রুপ এবং পর্যায় সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখি বলো, অক্সিজেন 2-, ঠিক আছে, অক্সাইড আয়ন ও 2- আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি? 109 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা একটু দেখো, অপশনগুলো উত্তর দিকে দরকার নেই, তোমরা শুধু অপশনগুলো একটু দেখো। O2- আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি? অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাসটা হবে, সেখান থেকে কিন্তু দুইটা ইলেকট্রন এখানে কি বাদ, হ্যাঁ 2 to 6 শিওর হবে ক নাম্বার? বাকিরা কি ওর সাথে সম্মত আছো? ম্যাম এটা পারবো না। হ্যাঁ, এটা পারবো না। আচ্ছা, আর বাকিরা? আমি আবার এটার একটু ব্যাখ্যাটা তোমাদেরকে বলবো, এটা কেন ইলেকট্রন বিন্যাসটা এমন হয়েছে। হ্যাঁ বলো। O2- আয়নের ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ কে বলতে যাচ্ছ বলো। এখানে কি 2 to 6 এটা হবে, নাকি খ নাম্বার 2-8 হবে? এখানে হবে 2 to 6টা হবে না ইলেকট্রন বিন্যাস, কারণ কি জানো, এখানে 2-8, এটার কারণ হলো O2-। আমরা মাইনাস কখন হয়? ইলেকট্রন ত্যাগ করলে হয় মাইনাস, নাকি ইলেকট্রন গ্রহণ করলে হয় দেখি বলো তো? ইলেকট্রন গ্রহণ করলে। ইলেকট্রন গ্রহণ করলে। তাহলে আমরা অক্সিজেনের হ্যাঁ পারমাণবিক সংখ্যা কত জানি? 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা জানি 8, সেক্ষেত্রে এটা হওয়ার কথা 2-6। এখন যেহেতু সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা O2- হয়েছে, অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন গ্রহীত হয়েছে, যার কারণে O2- হয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে 2-6 না হয়ে কি হবে? 2-8। তাহলে 109 নাম্বার যে প্রশ্নটা আছে, O2- আয়নের ইলেকট্রন বিন্যাস হবে 2-8। এখন কি বুঝতে পেরেছো O2 আয়নের ইলেকট্রন বিন্যাসটা কেন 2-8 হলো? ওকে, এর পরবর্তীতে হ্যাঁ হাবিব বুঝতে পেরেছো? ওকে, এভাবে একটু খেয়াল করবে, তোমাদের এখানে যদি কোনো আয়ন থাকে,
যদি কোনো আয়ন থাকে সেক্ষেত্রে একটু খেয়াল করে তোমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, এখানে কি গ্রহণ হয়েছে নাকি দান করেছে সেটার উপর ভিত্তি করে তোমরা ইলেকট্রন বিন্যাসটা বলবে। এর পরবর্তীতে দেখি, বলো পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে সর্ববামের মৌল কোনটি? সর্ববামের যে মৌলটা সেটা ক্ষেত্রে মিস কত নাম্বারটা? 101 নাম্বার। পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে সর্ববামের মৌলের ক্ষেত্রে কোন কথাগুলো প্রযোজ্য? কোন কথা প্রযোজ্য? এরা কি অধাতু নাকি ক্ষার ধাতু নাকি এদের পারমাণবিক সংখ্যা 3.4 পারমাণবিক ব্যাসার্ধ বিশিষ্ট হয়? 3.34 পারমাণবিক ব্যাসার্ধ বিশিষ্ট। পর্যায় সারণীর ষষ্ঠ মিস, পর্যায়ে এরা- সর্ববামের মৌল। হ্যাঁ বলো। মিস কার ধাতু আর এটা ক্ষার ধাতু আর ক্ষার ধাতু আর আর কোন অপশন মিস হবে? এটা হবে 3 নাম্বারটা। 3 নাম্বারটা, এটা হলো ম্যাম 3.34 2 3 2 3। তাহলে তোমরা বলছো যে ক্ষার ধাতু এবং পারমাণবিক ব্যাসার্ধ হবে 3.34। হ্যাঁ, তাহলে তোমাদের উত্তরটা ঠিক আছে, যথাযথ হয়েছে যে ক্ষার ধাতু এবং তাদের পারমাণবিক ব্যাসার্ধ আমরা দেখতে পাবো পর্যায় সারণীর যে ষষ্ঠ পর্যায়ে সর্ববামের মৌলগুলোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন, রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায়ে প্রবর্তন করেছেন দেখি বলো। খুব কমন একটা প্রশ্ন। 63 কতটি? 67 67। আচ্ছা, আমরা বইয়ের মধ্যে কি 67 পড়েছিলাম নাকি আরো কম পড়েছিলাম দেখি একটু বলো তো। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমরা কি পেয়েছিলাম? রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ সর্বপ্রথম কয়টা মৌল নিয়ে কাজ করেছিলেন? 63 ছিল নাকি 67 ছিল? মনে আছে তোমাদের 63 ছিল নাকি 67? হ্যাঁ, তাহলে দেখো আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে করছিলাম, হ্যাঁ তাহলে এখানে প্রশ্নগুলো মোটামুটি তোমাদের সকলে পেরেছো। এর পরবর্তীতে আরেকটা স্ক্রিনে কিছু প্রশ্ন দেওয়া হবে, সেগুলো একটু খেয়াল করো। তোমরা কি এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ? স্ক্রিনের মধ্যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ? এখানে বলা হয়েছে নিচের খণ্ডিত সারণীটি লক্ষ্য করো। একটা সারণী দেওয়া হয়েছে উদ্দীপকের ক্ষেত্রে, সেখান থেকে তোমাদের 121 এবং 122 নাম্বার প্রশ্ন, হ্যাঁ 121 এবং 122 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলেছে। একটু খেয়াল করো, এইখানে যে সারণীটা দেওয়া হয়েছে সেখানে এক্স জেড দিয়ে দুইটা মৌলের নাম আইডেন্টিফাই করা হয়েছে, এটা তোমাদেরকে বলতে হবে। এরপর সিলিকন, ক্লোরিন, আর্গন এগুলোর নাম দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো তোমাদেরকে যে প্রশ্নটা করছিলাম, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, ঠিক আছে? উদ্দীপকটা খেয়াল করো। উদ্দীপকটা খেয়াল করে বলা হয়েছে এখানে একটা চার্টের মধ্যে এক্স ওয়াই জেড প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে জেড মৌলটি কি? যে মৌলটি রয়েছে অর্থাৎ সিলিকনের পরে আমরা কোন মৌলটির অবস্থান দেখতে পাবো যেটা ক্লোরিনের আগে আছে? অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, কোনটি হবে? ম্যাম জেড মৌলটা সালফার হবে। সালফার হবে, অর্থাৎ ক্লোরিন। আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17 এর আগে যে মৌলটা রয়েছে সেটা হলো সালফার, ঠিক আছে? 16 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সালফার মৌল। এরপর আরেকটা প্রশ্ন, সেখানে বলা হয়েছে যে উদ্দীপকের পর্যায় সারণীতে উপরে যে পর্যায়টা দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে কোনটা হবে? এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেখানের ক্ষেত্রে কোনগুলো প্রযোজ্য? 1 ও 2। হ্যাঁ, সেটাকে বুঝে বলেছে, অর্থাৎ এক্স এর পারমাণবিক সংখ্যা কিউ এর চেয়ে বড় হবে, আবার কিউ অপেক্ষা জেড এর যোজনী ইলেকট্রন সংখ্যা বেশি হবে।
এবং আরেকটা বলা হয়েছে এক্স এর অম্লত্ব জেড এর চেয়ে বেশি হবে, এই অপশনটা হবে না, কারণ আমরা অম্লত্বের যে ওটার কোনো ব্যাখ্যা ওখানে দেওয়া হয়নি পর্যায় সারণীর ক্ষেত্রে, শুধুমাত্র আকার, অর্থাৎ যত বাম থেকে ডানে যাওয়া যাবে পারমাণবিক আকার এক্স এর পারমাণবিক আকার কিউ এর চেয়ে বড় হবে। এবং যদি যোজনীর ক্ষেত্রে খেয়াল করি আমরা, ইলেকট্রন সংখ্যাটা যতই কিউ থেকে জেড এর দিকে যাবে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে, যেহেতু পারমাণবিক সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিউ অপেক্ষা জেড এর ইলেকট্রন সংখ্যাটা বেশি হবে। পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে কোন মৌলটি অবস্থিত? পর্যায় সারণীতে 17 গ্রুপে কত? হ্যাঁ, 17 গ্রুপে আছে আমরা জানি। 17 গ্রুপে কতটি মৌল বিদ্যমান? 6টি। 6টি। হ্যাঁ, সবাই কি একমত আছো 6টি? পর্যায় সারণীতে 17 গ্রুপে কতটি মৌল বিদ্যমান? হাবিব ঠিক আছে এটা? 17 গ্রুপে পর্যায় সারণীতে ম্যাম আপনার কথাগুলো বেজে বেজে আসতেছে। নেটওয়ার্ক আপ ডাউন করতেছে তাই হয়তো। পর্যায় সারণীতে 17 গ্রুপে কতটি মৌল বিদ্যমান? 4টি, 5টি, 6টি? তোমরা বলছো 6টি। হ্যাঁ, বাকিরা কি ওর সাথে একমত আছো? কিন্তু উত্তর বলছে এখানে 5টি। 17 গ্রুপ একটু খেয়াল করো সেখানে কয়টি মৌল আছে দেখো। পর্যায় সারণীতে 17 গ্রুপে মৌল থাকবে 5টি নাকি 6টি? হাবিব, মিরাজ, তোমরা কি শুনতে পাচ্ছ? 17 গ্রুপে কয়টি মৌল বিদ্যমান থাকে? গ্রুপ 17 এ কয়টি মৌল বিদ্যমান? 6টি। হ্যাঁ, ঠিক আছে। হাবিব, তাহলে পর্যায় সারণীতে আমরা দেখতে পাচ্ছি 17। Yes, ma'am, 6টি। হ্যাঁ, 6টি। দেখেছো, অনেক সময় উত্তর এখানে সঠিক নাও থাকতে পারে, সেজন্য এখানে হ্যাঁ 6টি। পর্যায় সারণীতে 17 গ্রুপে 6টি মৌল বিদ্যমান থাকবে। কোনটি মুদ্রা ধাতু? লিথিয়াম, ক্রোমিয়াম, গোল্ড, মার্কারি? মুদ্রা ধাতু কোনটাকে বলা হয়? ক্রোমিয়াম, গোল্ড, মার্কারি? গোল্ড। গোল্ড। বাকিরা কি একমত আছো? মুদ্রা ধাতু গোল্ড। গোল্ড। হ্যাঁ, গোল্ড হবে। গোল্ড হবে মুদ্রা ধাতু। হ্যাঁ, গোল্ড, গুড। এরপরে হ্যালোজেন শব্দের অর্থ কি দেখি বলো। হ্যালোজেন শব্দের অর্থ কি? গঠনকারী। হ্যালোজেন লবণ। লবণ। আমরা জানি হ্যালোজেন অর্থ হলো লবণ উৎপাদনকারী। লবণ উৎপাদনকারী হ্যালোজেন শব্দের অর্থ, তাহলে সে লবণ গঠন করবে। এর পরবর্তীতে দেখি কোনটি সহজে আর্গনের চরিত্র অর্জন করতে পারবে, মানে সহজে কাছাকাছি আর্গনের চরিত্র অর্জন করতে পারবে কোনটি? ক্যালসিয়াম। সোডিয়াম। সোডিয়াম, কেউ বলছো ক্যালসিয়াম। দেখি বলো কার ইজি হবে। হ্যাঁ, ক্যালসিয়াম নাকি সোডিয়াম? ক্যালসিয়াম। হ্যাঁ, কারণ কি আমরা হ্যাঁ, কারণ সোডিয়াম হলে অনেকটা কাছাকাছি হয়ে যাবে। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, তাহলে এটা অর্জন করতে অনেকটা প্রয়োজন হবে, তার ইলেকট্রন আরো গ্রহণ করতে হবে। কিন্তু ক্যালসিয়ামের যেহেতু আমরা জানি 20, সেক্ষেত্রে আর্গনের কাছাকাছি। আর্গনের যেহেতু 18 আর ক্যালসিয়াম হলো 20, তাহলে আর্গনের চরিত্র অর্জন করতে পারবে সহজে ক্যালসিয়াম। ঠিক আছে। হ্যাঁ, এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন তোমাদেরকে করছি। 128 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 128 ও 29 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, ম্যাগনেসিয়াম এক্স রেডিয়াম, এরপরে রেডিয়ামকে দেওয়া হয়েছে উল্লেখিত গ্রুপটি পঞ্চম মৌলটির নাম কি? এখানে যে একটা গ্রুপ দেওয়া হয়েছে পঞ্চম, বেরিলিয়াম। সকলে একমত আছো ওর সাথে? হ্যাঁ, ঠিক আছে। ম্যাম বাকিরা? গণ বেরিয়াম। বেরিয়াম। হ্যাঁ, হাবিব বলো। হাবিব, শিহাব, এটার উত্তরটা কি ঠিক আছে? বেরিয়াম হবে? বেরিয়াম। ওকে, তাহলে প্রশ্নটা হয়েছে এখানে যে পঞ্চম যৌগটি আছে সেটা হলো বেরিয়াম। এরপরে এখানে এক্স যে মৌলটা দেখছো সেটা কি হতে পারে? এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে দেখি বলো। তোমরা এর কিছু বৈশিষ্ট্য বলো।
এখানে যে এক্স মৌলটা দেখছো সেটার বৈশিষ্ট্য কি হতে পারে, যেটা ম্যাগনেসিয়ামের পরে নিচে এবং রেডিয়ামের উপরে অবস্থিত। এটা কি একটা বিখ্যাত ধাতু নাকি রেডিয়ামের চেয়ে ছোট হবে, ম্যাগনেসিয়াম অপেক্ষা অধিক সক্রিয়? কোন কথাটি এক্স মৌলটার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এক্স মৌলটার ক্ষেত্রে কোন কথাগুলি প্রযোজ্য হবে? এক্স কি মিথ্যার ধাতু নাকি রেডিয়াম অপেক্ষা ছোট নাকি ম্যাগনেসিয়াম অপেক্ষা অধিক সক্রিয়? এটি ম্যাম 1 2 খালি রেডিয়াম 1 অপেক্ষা 2 কত কত? ম্যাগনেসিয়াম অপেক্ষা মিথ্যা ধাতু ছোট 1 2 হ্যাঁ, একজন একজন করে বলো। এক 1 2 ঠিক আছে, এক বাকি ও 3 1 এটা ও হবে 3। না। ওকে, হ্যাঁ বাকিরা 1 ও 3, কেউ বলছে 1 ও 3, কেউ 1 2 বলছে। এক্স মৌলটি আবার একটু খেয়াল করো, ম্যাগনেসিয়ামের নিচে এটার অবস্থান এবং রেডিয়ামের উপরে অবস্থান। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হলো একটা মিথ্যার ধাতু এবং সেটার রেডিয়াম অপেক্ষা ছোট হবে, যেহেতু উপরে রেডিয়ামের উপরে মানে এটার আকারটা রেডিয়ামের চেয়ে ছোট হবে, আবার ম্যাগনেসিয়াম অপেক্ষা অধিক সক্রিয় ধাতু। অর্থাৎ তিনটা অপশনই কিন্তু এক্স মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যে তিনটা অপশন দিয়েছে, তিনটা অপশনই এক্স মৌলটার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ এটা হলো একটা মিথ্যার ধাতু। যেহেতু রেডিয়ামের উপরে এক্স এর অবস্থান দেখছি, সেটা রেডিয়াম অপেক্ষা ছোট এবং ম্যাগনেসিয়াম অপেক্ষা অধিক সক্রিয় হবে, যেহেতু নিচে অবস্থান, ম্যাগনেসিয়ামের নিচে। মানে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় সক্রিয়তার ক্রমটা তত আস্তে আস্তে কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। সে কারণে ম্যাগনেসিয়াম অপেক্ষা অধিক সক্রিয় হবে এটা। ঠিক আছে, এর পরবর্তীতে পারদ ও মার্কারির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? দেখি বলো, পারদ এবং মার্কারির ক্ষেত্রে এখানে যে অপশনগুলো দিয়েছে কোনটা প্রযোজ্য? এটি ম্যাম একটি কোনটা 127 কত নম্বর নাম্বার? প্রশ্ন। 127। পারদ বা মার্কারি এটা কি তরল পদার্থ? পর্যায় সারণীর এর অবস্থান ষষ্ঠ পর্যায়ে, সর্ববহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান। এখানে যে তিনটাই হবে। হ্যাঁ, বাকিরা কি একমত আছে ওর সাথে? তিনটাই বলছে যে পারদ মার্কারি হলো একটা কি পদার্থ, তরল এটাই পদার্থ। হবে। তিনটাই হবে পর্যায় সারণীতে। ইয়েস ম্যাডাম তিনটা। ওকে গুড, অর্থাৎ পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে পারদ মার্কারি এটা তরল পদার্থ। আবার আমরা যদি সর্বশেষ শক্তি স্তরের দিকে খেয়াল করি, সেখানে আমরা 2টা ইলেকট্রন পাবো। ঠিক আছে, এগুলো তাহলে মোটামুটি তোমরা তোমাদের প্রিপারেশন জি, নিবে। হ্যাঁ, কারণ তোমাদের পরীক্ষার জন্য যে প্রস্তাবনা সেটা কিছুদিনের মধ্যে হয়তো বা আসবে। ঠিক আছে, কিভাবে পরীক্ষাটা তোমাদের নেওয়া হবে, তোমরা এমসিকিউ গুলো এবং সৃজনশীল গুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যাতে ফুল মার্কস, অর্থাৎ যেহেতু তোমাদের 4টা অধ্যায়, কেমিস্ট্রির ma'am. মধ্যে 4টা অধ্যায় এবং তোমাদের অনেকভাবে এটা আলোচনা করা হয়েছে অনেকবার। এমন ভাবে পড়তে হবে যে যে কর্নার থেকে বা যেখান থেকে দেওয়া হোক না কেন প্রশ্নটা দেওয়ার চেষ্টা তোমরা করবা। ঠিক আছে, ওকে তাহলে একটা প্রশ্ন তোমাদেরকে আজকে আমি হোমওয়ার্ক দিব। ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। এখানে তোমাদের স্ক্রিনে যে প্রশ্নটা আছে সেটা আজকে তোমাদের হোমওয়ার্ক। আমি প্রশ্নগুলো তোমাদেরকে একটু বলছি, দেখি সময় থাকতে থাকতে একটু আলোচনা করে যাই। কোন প্রশ্নটা? হ্যাঁ, স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছো, কোনটা? ডার্লিনের মনোমার কি? ম্যাম আসেনি? স্ক্রিন দেখতে পাচ্ছ না? আসছে। হ্যাঁ, এখানে ম্যাম যে এখন আসছে। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও এই প্রশ্নটার। ডার্লিনের মনোমার কি? উত্তরটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র প্রশ্ন। আমি তোমাদের এখানে অ্যাপস এর মধ্যে দিয়ে দিব এই প্রশ্নটা, তোমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করবে যে ডার্লিনের মনোমার কি। ডার্লিনের মনোমার কি? ডার্লিনের মনোমার কি জানা আছে তোমাদের? মিস মিথানেল। মিথানল। মিথানল, মিথানল। এটার সংক্ষেপ মিথানলের সংক্ষেপ ACHO। ACHO। HCHO। ওকে গুড, ডার্লিনের মনোমার হলো মিথানল ACHO। এরপর আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে খ নাম্বার, H2SO4 কে কেন শক্তিশালী অ্যাসিড বলা হয়? দেখি তোমরা তোমাদের মতো করে একজনে বলো, H2SO4 কে কেন শক্তিশালী অ্যাসিড বলবো আমরা, ব্যাখ্যা করো। পারা যাবে? কারণ এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে
H প্লাস ও SO2 মাইনাস উৎপন্ন করে। এই পিএইচ মান অনেক কমিটি খাদ্যের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে। অর্থাৎ এইভাবে বলে দিলে হবে ইজিলি এটি যে কোনো পদার্থ থেকে তরল পদার্থ শোষণ করে নেয়, যার কারণে আমরা কি বলবো H2SO4 কে বলবো একটা শক্তিশালী অ্যাসিড। সহজ ভাষায় যদি বলতে যাই, অ্যাসিড আমরা কোনগুলোকে বলি? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে সেগুলোই হলো অ্যাসিড। অ্যাসিড যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয় সেক্ষেত্রে সে দুইটা আয়ন তৈরি করে, একটা হলো প্রোটন H+ আর একটা হলো SO4। আবার SO4 এর যোজনী যেহেতু 2, সেক্ষেত্রে আমরা SO4 2- লিখবো। এই দুইটা আয়ন উৎপন্ন করে। তোমরা এটা বিক্রিয়া সহকারে দেখাবে। H2SO4 যখন পানিতে বিয়োজিত হয় প্রোটন এবং সালফেট আয়ন গঠন করে। H2SO4 এর pH এর মান অনেক কম। যখন সে একটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন সে কি উৎপন্ন করবে? সোডিয়াম সালফেট। এর সঙ্গে পানি উৎপন্ন হবে, পানির সাথে বিক্রিয়া হয় বিধায় এবং তারা বিয়োজিত হয়ে প্রোটন আয়ন দেয়। এই কারণে আমরা H2SO4 কে কি বলবো? একটি শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন আছে, একটু দেখো। গ নাম্বার, বন্ধন মানে এ এবং বি এ বন্ধন শক্তি যথাক্রমে কিছু বন্ধন দিয়েছে, সেক্ষেত্রে বি এর যে বন্ধন ট্রিপল বন্ধন দেখা যাচ্ছে সেটা শক্তি নির্ণয় করো। তোমরা কি এভাবে বন্ধন নির্ণয় করা পারো? বন্ধন শক্তি নির্ণয়। ম্যাম এটা তো আগে শিখলাম, এখন মনে হয় ভুলে গেছি। এখন ভুলে গেছো? আচ্ছা, যদি ভুলে যাও একটু আমি নতুন সিলেবাসে তো এই প্রশ্ন এখান থেকে নাই, অনেক সময় হয়তোবা নতুন সিলেবাসে প্রশ্নটা নাই তো। আচ্ছা, অনেক সময় একটু মনে রাখবা আর কি, যদি বা অনেক চলে আসে তখন কি করবা? একটু মনে রাখা ভালো, এই জিনিসগুলো সব সময় প্রয়োজন হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধনটা ব্যাখ্যা করার জন্য আমাদের যেহেতু শক্তি, এখানে উদ্দীপকে একটা কি দেওয়া হয়েছে, উদ্দীপকটা হয়তো এখানে আসেনি। ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নটা আবার নতুন করে অ্যাপসে দিয়ে দিব, তোমরা ওখান থেকে একটু কালেক্ট করে নিও। এটা এখানে উদ্দীপকে একটা বিক্রিয়া দেয়া হয়েছে। হ্যাঁ, একটু খেয়াল করো বিক্রিয়াটা। হ্যাঁ বলছি আমি, একটু ওয়েট করো। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে একটা বিক্রিয়া, যেহেতু এ বন্ড বি বন্ড বলছে, অর্থাৎ দুইটা এ দুইটা বি এর সাথে বিক্রিয়া করে BH3 গঠন করে। না, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে ড্যালেচ এর মানটা হবে 92 কিলোজুল। ঠিক আছে, 92 কিলোজুল। অর্থাৎ এখানে A2 বলতে কি বোঝাচ্ছে? এর বন্ধন হলো 3, এর আগে একটা 3 আছে, এবং B2 মানে এখানে বি এর মধ্যে দুইটা বন্ধন। আবার যখন A3 প্রকাশ করবে তখন বি এর চারপাশে 3টা হাত দিয়ে A কে প্রকাশ করে তার সামনে যে মোল সংখ্যাটা দেওয়া আছে সেটা দেওয়া হবে। এবং এই ধরনের বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, যার কারণে 92 কিলোজুল এসেছে। ঠিক আছে, এর পরবর্তীতে যেটা হ্যাঁ, তাহলে নিয়মটা একটু দেখো এখান থেকে। উদ্দীপকে এখানে 3 মোল এ বন্ধন আর 1 মোল বি বন্ধন, বি ডাবল বন্ধন ভাঙে। আবার দেখা যাচ্ছে কি উদ্দীপকের ক্ষেত্রে 2 × 3 মোল BA বন্ধন জোর গড়ে। অর্থাৎ এখানে 6 মোল BA বন্ধন গড়ায় নির্গত শক্তি, অর্থাৎ যে শক্তিটা নির্গত হয় সেটা আমরা পরিমাপ করব। কারণ আমরা জানি একটা সূত্র, এই সূত্রটা একটু নোট করে রাখো তোমরা। ড্যালেজ সমান বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি বিয়োগ বন্ধন করার নির্গত শক্তি। অর্থাৎ বন্ধন ভাঙতে যে শক্তিটা প্রয়োজন হয় সেখান থেকে যদি আমরা বন্ধন গড়তে যে নির্গত শক্তিটা হয় সেটা বাদ দিই, আমরা ড্যালেজ অর্থাৎ এনথালপির মানটা পেয়ে যাব। এখানে যে এই বিক্রিয়াটা হওয়ার জন্য যে শক্তিটা প্রয়োজন সেটা